আঙ্কেল, কদিন যাবৎ রাতে ঘুমাতে গেলে আমার আশেপাশে কারো অস্তিত্ব অনুভব করি। আর সমস্যাটা কেবল অন্ধকারে অনুভব করি। আমার অদ্ভুত একটা অনুভূতি হয় তখন। মনে হয় অন্ধকারে কেউ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। কথাগুলো এক নাগাড়ে বলে থামলো নিশিতা। সামনে বসে থাকা আয়ান চৌধুরী খুব মনোযোগ সহকারে এতক্ষণ নিশিতার কথাগুলো শুনেছিলেন। আয়ান চৌধুরী বিশারদ। নিশিতার বাবার খুব কাছের বন্ধু আয়ান চৌধুরী। নিশিতা এবার অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী। বাবা মায়ের একমাত্র ভাই। রেহানকে নিয়ে বেশ ভালোই কাটছিল নিশিতার জীবন, কিন্তু বিপত্তি ঘটে অন্য জায়গায়। আচ্ছা নিশিতা, এসব ঠিক কতদিন থেকে ফিল করছো? ডক্টর আয়ান একটু নড়েচড়ে বসে নিশিতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়। প্রায় 6 মাস ধরে। প্রথমে ভেবেছিলাম আমার মনের ভ্রম, কিন্তু একটা সময় পর ফিল করি আসলে কেউ হয়তো আমার রুমে আছে। রাতের অন্ধকারে তার অস্তিত্ব অনুভব করি। আপাত দৃষ্টিতে নিশিতার কথাগুলো অলীক স্বপ্ন মনে হলো আয়ান চৌধুরীর কাছে খুব স্বাভাবিক লাগছে। উনি ভুরু উঁচিয়ে নিশিতাকে জিজ্ঞাসা করলেন, আর কোনো প্রবলেম আছে কি? প্রবলেম অনেক আঙ্কেল। যখন আমার এরকম ফিল হয়, মানে আশেপাশে কাউকে অনুভব করি, তখন একটু কটু গন্ধ নাকে আসে। তারপর মাঝে মাঝে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠার পর অনেক ভারী অনুভব হয় শরীর। নিশিতার কথাগুলো বলে আয়ান চৌধুরীর মুখের দিকে তাকিয়ে আছে। ডাক্তার একটু ভেবে বলেন, আর কিছু? আরও, হ্যাঁ, একেই তো এরকম অদ্ভুত ঝামেলা আছে। এসব শুনে মা বলছেন আমি হলিউড হরর মুভি বেশি দেখি, তাই রাতে এরকম হ্যালুসিনেশন হয়। আপনার কি তাই মনে হচ্ছে? নিশিতা বেশ জড়তা নিয়ে কথাগুলো বলল। আয়ান চৌধুরী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, দেখো মা, আমার মনে হয় এটা মেন্টাল কোনো প্রবলেম না। ডাক্তারের কথায় নিশিতা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন, কিন্তু একই সাথে আরও কিছু শোনার আগ্রহে ডক্টরের মুখের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়েছেন। আয়ান চৌধুরী একটু থেমে আবারও বলতে শুরু করেন, তুমি বরং একজন ভালো হুজুরের সাথে আলাপ করো নিশিতা। সম্ভবত খারাপ জিনের কবলে পড়তে চলেছ। আমার এক পরিচিত এর এরকম সমস্যা দেখা দিয়েছিল। কি আঙ্কেল, এখনকার যুগে এরকম হুজুর ফকিরের দরগায় যায়? আপনি একজন বিজ্ঞানী ছাত্র হয়ে এরকম আজগুবি কথা বলবেন ভাবতে পারছি না। নিশিতার কথাগুলো বলা শেষ করে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তুমি যদি ইসলাম ধর্মে বিশ্বাস করো, তবে এসব অতি প্রাকৃতিক ব্যাপারেও বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ নিজেই বলেছেন তিনি জিন জাতি ও মানব জাতিকে সৃষ্টি করেছেন কেবল তার ইবাদতের জন্য। নিশিতা ঠিক উনার সাথে কথা বাড়াতে চাইছেন না, তাই কোনো রকম কথা না বলে চলে যাবে ভাবে। আচ্ছা, আজ আসি আঙ্কেল, ঠিক আছে, সাবধানে থেকো। নিশিতা ডাক্তার আয়ানের চেম্বার থেকে বের হয়ে আসে। লোকটা যে কিভাবে রোগীদের চিকিৎসা করে, ধুর। নিশিতা মনে মনে এসব ভাবতে ভাবতে ভার্সিটির দিকে রওনা দেয়। ক্লাসের সবাই যে যার মতো আড্ডা দিচ্ছে। আজকের আড্ডার মেইন টপিক, কলেজে নতুন টিচার এসেছে। উনি নাকি ভীষণ রাগী আর কড়া ধাঁচের লোক। আজ তিনি প্রথম ক্লাস আসবেন। ছাত্রছাত্রীর মধ্যে এসব নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে নতুন টিচারের আগমন ঘটে ক্লাসে। আহনাব চৌধুরী, সমাজবিজ্ঞানের নতুন প্রভাষক। ওনাদের দেখে মেয়েদের মাঝে কথা শুরু হয়ে গেছে, তবে লোকটা বেশ রাগী লাগছে। সবার সাথে পরিচয় দিয়ে ক্লাস করতে শুরু করেন উনি। কিছুক্ষণের মধ্যে নিশিতা সেখানে পৌঁছায়, তবে লেট হওয়ার কারণে নিশিতাকে একটু কড়াভাবে প্রশ্ন করেন আহনাব। এই মেয়ে, ক্লাস শুরু হয়েছে আধ ঘন্টা ওভার, এত দেরি করে এলে কেন? দুঃখিত স্যার, প্রথম দিন হওয়ার সুবিধাতে সেদিন আর তেমন কিছু বলেননি আহনাব। নিশিতা তবুও মন দিয়ে ক্লাস করতে পারেনি। ক্লাস শেষে আনমনে বাড়ির দিকে হাঁটা শুরু করেন নিশিতা। সবসময় কেমন একটা অস্থিরতা কাজ করে মেয়েটার ভিতরে। আনমনে হাঁটার পরে উল্টো দিকে যে গাড়ি এসেছিল তা খেয়াল করেনি সে। অঘটন ঘটবার আগে রনি হ্যাচকা টানে নিশিতাকে রাস্তার পাশে নিয়ে যায়। এই মেয়ে, মন থাকে কোথায় তোমার? আরেকটু হলেই তো। নিশিতা রনিকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে। ঘটনার আকস্মিকতা রনি নির্বাক দর্শকের মতো নিশিতাকে দুই হাতে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। নিশিতার মাথায় হাত বুলিয়ে রনি জিজ্ঞাসা করে, কি হয়েছে তার? আমার কিছু ভালো লাগে না রনি। আমার কি হয়েছে? আরে পাগলি, সব ঠিক হয়ে যাবে। তোমার ফাইনাল ইয়ারের পরীক্ষার পর তোমাকে আমার বাড়িতে নিয়ে আসবো। বুঝি তো, আমার বউটা আমাকে ছাড়া আর থাকতে পারে না। নিস্তার রনির বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে বুকে কয়েকটা ঘুষি মারে। ধুর, তুমি সবসময় মজা করো। বিয়ের আগে বউ কত ঢং ছেলের। নিশিতা ভেঙচি কেটে উল্টো দিকে হাঁটা শুরু করলো। রনিয়ে নিশিতার পেছন পেছন হাঁটতে শুরু করছে। ভালোবাসা একটু একটু ঢং ন্যাকামি এসব করা লাগে। তুমি তো একটা বেরসিক মেয়ে। চুপ, একটু খেপানোর চেষ্টা করবে না, এখন খুন করে ফেলবো এক্কেবারে। নিশিতা রনির কলার ধরে কথাটা বলে। রনি হাঁটু গেড়ে বসে আছে, অলরেডি খুন হয়ে গেছে। নিশিতা ধেত বলে বাসায় চলে আসে। রনি অফিসে যায়। রনি আর নিশিতা প্রায় 4 বছরের। কলেজের সিনিয়র ছিল রনি। ভালো লাগা, ধীরে ধীরে কথা বলা, তারপর আর কি প্রেম। রনির পরিবার নিশিতার কথা জানলেও নিশিতা এখনও তার পরিবারকে কিছুই জানাতে পারেনি। মেয়েটা ইদানিং কেমন অন্যমনস্ক হয়ে গেছে। কথাটা বলে জহিরুল ইসলাম মাইশা ইসলামকে আরও বললেন, নিশিতার কি হয়েছে জিজ্ঞাসা করতে বলে।
মাইশা ইসলাম বলে, হয়তো লেখাপড়ার টেনশন। তাছাড়া মেয়ে বড় হয়েছে, বাইরের কোনো সম্পর্কেও জড়াতেও পারে। জহিরুল ইসলাম তার স্ত্রী মাইশা ইসলামের কথায় সহমত পোষণ করলেন। এর মধ্যে কলিং বেলের আওয়াজ শুনতে পায় দুজনেই। নিশিতার মা গিয়ে দরজা খুলে দিলেন। এসেছিস মা? তোর সাথে খাবো বলে এখনো বসে আছি। কেন বাবা, অলরেডি 3টা বেজে গেছে, এখনো কেন খাওনি তুমি? জানিস তো তোর বাবার বেশি বেশি। মাইশা ইসলাম একটা মুখ ঝামটি দেন। নিশিতার বাবা হাসি মুখে নিশিতাকে ফ্রেশ হয়ে আসতে বলে, তারপর একসাথে খাবে। বাবা মেয়ে দুজনেই। নিশিতা নিজের রুমে ঢুকে ফ্রেশ হয়ে আসে। তারপর বাবা মেয়ে খেতে খেতে টুকটাক কথাবার্তা বলে। খাওয়ার শেষে নিশিতা নিজের রুমে চলে যায়। সন্ধ্যা হতে ব্যস্ত নগরীর মানুষগুলো কেমন নিরে ফেরা পাখিদের মতো বাড়ি ফেরার তাগিদে ব্যস্ত হয়ে উঠেছে। মাগরিবের আজান শব্দে নিশিতার ঘুম ভেঙে গেছে। দুপুরে খাবারের পর ঘুমানোর এক প্রকার অভ্যাস মেটার। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে জানলা বন্ধ করে দিয়ে রুমের বাতি অন করে সে। কিন্তু বাতি অন করার সাথে সাথে আবার নিজে থেকে অফ হয়ে যায়। আর সেই সাথে নিশিতা কেমন একটা দুর্গন্ধ অনুভব করে। এটা প্রায় প্রতিদিন ঘটে তার সাথে। মাগরিবের আজানের আগে জানলা বন্ধ না করলে পারলে এরকম অদ্ভুত ঘটনা ঘটে তার সাথে। কথাটা বেশ কয়েকবার মাইশা ইসলামকে বললে তিনি উল্টো নিশিতাকে বকাবকি করেন। আর জহিরুল ইসলাম বলে মেয়েকে আরও বেশি করে হলিউড মুভি দেখতে উৎসাহ দিতে। তাই নিশিতা এখন আর কাউকে কিছু বলে না এসব নিয়ে। মাগরিবে নামাজ শেষে পড়তে বসতে নিশিতার রুম খুব গোছানো পরিপাটি। রুমের একপাশে খাট আর পাশে জামাকাপড় রাখবার জন্য সুন্দর একটা আলমারি। আলমারির পর দক্ষিণের জানলা। ইচ্ছে হলে সেখানে দাঁড়িয়ে দক্ষিণে বাতাস অনুভব করতে পারে নিশিতা। জানলার পরে একটা ছোট্ট বইয়ের টেবিল, সেখানে সব কিছু গুছিয়ে রেখে, তবে কবিতা কিংবা গল্পের বই সব। সেখানে কোনো পাঠ্য বই নেই। এই টেবিলে পড়ে দরজা আর দরজার জন্য অন্য পাশে পড়ার টেবিল। সামনে তার ফাইনাল ইয়ার পরীক্ষা। সারা বছর লেখাপড়া না করলেও পরীক্ষার আগে পড়া যেন তার কাছে একটা আর্ট। নিশিতা বই হাতে নিয়ে কয়েকটা পৃষ্ঠা পড়তে লোডশেডিং হয়ে গেল। এই এক বিদ্যুৎ হয়েছে। সারাদিন তো লোডশেডিং হওয়ার পরেও সন্ধ্যার পর কেন লোডশেডিং দিতে হবে? মনে মনে নিশিতা বিদ্যুৎ অফিসারদের গোষ্ঠী উদ্ধার করে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে মেয়েটা উঠে দাঁড়িয়ে জানলার দিকে এগিয়ে যায়। বাইরে অন্য বাড়িতে দিব্যি লাইট জ্বলছে। তাহলে নিশিতার রুমের লাইটের কী হলো? নিশিতা এসব ভাবতে ভাবতে দরজার দিকে অগ্রসর হয়। ঠিক তখনই সেই বিশ্রী গন্ধ তার নাকে ঠেকে। আর এক মুহূর্তে একটা কালো অবয়ব নিশিতাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দেয়। নিশিতা ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেছে। কি হচ্ছে ঠিক বুঝতে পারছে না বেচারি। বিছানা থেকে উঠে বসতে দেখে তার সামনে দাঁড়িয়ে অস্পষ্ট কোনো অবয়ব। তার সেই সাথে তীব্র থেকে তীব্রতর দুর্গন্ধ। নিশিতার পেটের ভিতরে সব কিছু বমির আকারে বের হয়ে আসতে চাইছে, কিন্তু খুব কষ্ট করে সে নিজেকে আটকে রেখেছে। নিশিতার মেরুদণ্ড দিয়ে ভয়ের একটা শীতল স্রোত বয়ে যাচ্ছে বলে অনুভব হচ্ছে তার। হৃৎপিণ্ডের গতি স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়ে গেছে বলে মনে হচ্ছে নিশিতার। মনে হচ্ছে এক্ষুনি বুঝি হার্ট অ্যাটাক করে মারা যাবে সে। মুখ থেকে কোনো আওয়াজ বের করতে পারছে না মেয়েটা। এর মধ্যে সেই কালো অবয়ব নিশিতাকে আবারও ঠেলে বিছানায় ফেলে দেয়। তারপর নিশিতার বুকের উপর বসে গলা চেপে ধরে। নিশিতার বুকের উপর এত ভারী অনুভব করে যেন এক্ষুনি দম আটকে মারা যাবে সে। আর গলায় তো অস্বাভাবিক গতিতে বল প্রয়োগ করা হয়েছে। নিশিতার প্রাণপণে চেষ্টা করে অবয়বের হাত থেকে গলা থেকে সরাতে, কিন্তু তার শক্তির কাছে নিশিতার শক্তি তুচ্ছ। রুম জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। রনি, বাবা মা, মোহাম্মদ নাসিম আর পারুল আক্তার দুজনে রনির উত্তর শোনার অপেক্ষায় বসে আছে। ওনারা দুজনে চান রনি এখন বিয়ে করুক। দেখতে দেখতে রনির বয়স প্রায় 28 ছুঁইছি। ভালো চাকরি করে উপযুক্ত বয়স হয়েছে, তাহলে কিসের জন্য অপেক্ষা? আর যেখানে বলতে গেলে নিশিতা প্রায় অনার্স কমপ্লিট। রনি কিছুক্ষণ চুপ থাকার পর তার মা বাবাকে বলে, সামনে নিশিতার ফাইনাল ইয়ার পরীক্ষা। এখন নিশ্চয়ই ওর পরিবার বিয়ের ব্যাপারে এগোবেন না। রনি, তারপর আমরা না হয় ওনাদের সাথে একবার কথা বলে দেখি। দরকার হলে এখন শুধু কথা বলে সব ঠিকঠাক রাখবো, তারপর নিশিতার পরীক্ষা শেষে বিয়ে। উহ মা, এত তাড়াহুড়োর কী হয়েছে? আমাদের বয়স হচ্ছে রনি, বিশেষ করে তোমার মায়ের। রনি তার বাবার মুখের উপর কখনো কোনো কথা বলে না। আজও তার ব্যতিক্রম হয়নি। শেষমেশ রনি বলে, তোমাদের যা ইচ্ছে করতে, তবে নিশিতার যেন কোনো সমস্যা না হয়। এই কথা বলে রনি রুম থেকে বেরিয়ে সামনের রুমে গিয়ে খেলার সংবাদ শুনতে থাকে। নিশিতার দম প্রায় ফুরিয়ে আসছে। হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে প্রাণ পাখিটা বেরিয়ে যাবে তার। গলা কাটা মুরগির মতো শুধু ছটপটে যাচ্ছে মেয়েটা। দু চোখ বন্ধ হয়ে আসছে নিশিতার, কিন্তু বন্ধ হতে হতে সে অনুভব করে তার শরীর কেমন হালকা লাগছে। তার গলায় কারো হাতের চাপ অনুভব হচ্ছে না। নিশিতা ইচ্ছে করে চোখ খুলে রাখতে পারছে না। একটা অদ্ভুত সুন্দর মিষ্টি ঘ্রাণ তার চোখে যেন আরও দ্রুত বুঝে যাচ্ছিল। পরদিন কালকের ঘটনা কোনো কথাই যেন নিশিতা মনে করতে পারছে না। চোখ বন্ধ হবার পর কী হয়েছিল এসব ভাবতে ভাবতে নিশিতার ঢুলু ঢুলু চোখে ক্লাসে বসে আছে। বাকিরা
নিজেদের মতো করে আড্ডা দিচ্ছে, কিন্তু নিশিতা চুপচাপ। নিশিতাকে এরকম চুপচাপ দেখে মিলা বলে উঠল, এই নিশিতা, এভাবে মশগুলো হয়ে কী ভাবছিস? ও তোর তো জামাই এসে। মিলার কথা আশেপাশে বসে থাকা নিশিতা আরও 3-4 জন বন্ধু হো করে হেসে ওঠে। নিশিতা একটু রাগ করে বলে, তাতে কি হয়েছে? মিলা একটু চোখ টিপনি দিয়ে বলে, আরে আমাদের নতুন স্যার কিন্তু জোশ। ছি, উনি আমাদের শিক্ষক। এসব বলিস না তো। আরে ধুর, এত ন্যাকামি করিস না তো। আহনাফ সাহেব বিয়ে হয়নি এখনো। নিশিতা ঠিক কী বলবে তাদের বুঝতে পারছে না। এগুলো কি মেয়ে এতটা নির্লজ্জ? রিতা আর কথাও না বাড়ায় তাদের সাথে। এর মধ্যে আহনাফ স্যার ক্লাসে প্রবেশ করে। সবাই একেবারে চুপ হয়ে গেছে। তিনি সবার সাথে হাসির মুখে কথা বলে ক্লাস শুরু করেন। নিশিতা আজ একটু আহনাফ স্যারের দিকে ভালো করে তাকিয়ে দেখে। আসলে কি এমন মহাপুরুষ যে মেয়েগুলো এমন বেহাইপনা করছে? তেমন কিছু স্পেশাল দেখলো না নিশিতা। সামনের দুনিয়ায় সবার দেখার ভঙ্গি তো এক নয়। তাহলে এক জিনিস নিয়ে খুনোখুনি হয়ে যেতে পারে। নিশিতা এসব ভাবনার ছেদ ঘটে তার ফোনের ভাইব্রেট শব্দে। বাসা থেকে কল করছে মাইশা ইসলাম। নিশিতা হালকা করে কল রিসিভ করতে ওপাশ থেকে উনি বলে ওঠেন, বিকেলে পাত্রপক্ষ নাকি দেখতে আসবে, তাই পার্লার থেকে একেবারে সেজেগুজে আসতে। নিশিতার মেজাজ খারাপ হয়ে গেল মহিলার কথা শুনে। ক্লাসের সময় কল, তার উপর কিনা কি সংবাদ পাত্রপক্ষ আসবে, তাদের জন্য পার্লারে গিয়ে সাজতে হবে। যাদের ভালো লাগার এমনিই লাগবে, এত আটা ময়দা লাগিয়ে সুন্দরী হওয়ার কোনো দরকার নেই। ঋষিতা বিড়বিড় করে এসব বলছে এমন সময় আহনাব তাকে ধমক দিয়ে বলে, ক্লাসে বসে কি মন্ত্র আওড়াচ্ছ? নিশিতা ঠিক এর জবাবে কি বলবে বুঝতে পারছে না। তোমার সমস্যা কি? কালকে আসলে ক্লাসে দেরি করে, আজ আবার একা একা কথা বলছো? হোয়াট ইজ দিস? নিশিতা, আই এম সরি স্যার। পরবর্তীতে আর এমন কিছু হবে না। আহান আবার কিছু বলে না। লেকচার শেষে নিশিতার দিকে তাকাতে তাকাতে ক্লাস থেকে বের হন। নিশিতা বেশ বুঝতে পারছেন উনি যথেষ্ট রেগে গেছেন তার উপর। তাই এরপর থেকে সরি যখনই ওর দিকে তাকাবে ও একবারও চোখে চোখ না রেখে চিন্তা করে। ক্লাস শেষে নিশিতা থেকে বের হয়ে আবার সেই মিষ্টি সুগন্ধ অনুভব করে। তবে সেটা ওর মনের ভুল কিনা বাস্তবে সেই নিয়ে তার সন্দেহ আছে। বিকেলবেলা বাসার রুমে ইতিমধ্যে রনি পরিবার সবাই বসে আছেন। আছে নিশিতার বাবা ও ভাই রুহানও আছে। গতকাল রাতে রনির বাবা সরাসরি নিশিতার বাবার সাথে কথা বলেন। নিশিতার পছন্দ জেনে জহিরুল ইসলাম আর দ্বিমত পোষণ করেনি। তাই আজ বিকেলে নিশিতাকে আনুষ্ঠানিকভাবে দেখতে এসেছেন ওরা। নিশিতা বেশি সাজগোজ পছন্দ করে না, তাই একটু তো সাজগোজ হয়। রনির পছন্দ মতো একটা নীল শাড়ির সাথে লাল রঙের ব্লাউজ ম্যাচিং করেছে, সাথে খোঁপায় লাল গোলাপ। চোখে গাঢ় কাজল এর সাথে সরু করে আইলাইনার ব্যবহার করছে। লাল রঙের চওড়া লিপস্টিক যেন ঠোঁটের কোণে তিলের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিছে। নিশিতা রেডি হওয়ার পর নাস্তা নিয়ে বসার ঘরে পৌঁছায়। রনি বাবা মাকে সালাম দেয়। রনির মা নিশিতাকে রনির পাশের চেয়ারে বসতে বলে নিশিতা মাথা নিচু করে গিয়ে রনির পাশের চেয়ারে বলে। রনির বাবা মা নিশিতাকে আনুষ্ঠানিক দেখে এসে বিয়ের তারিখ ঠিক করে। নিশিতার ফাইনাল ইয়ারের পরীক্ষার পর দুজনের শুভ পরিণয় ঘটবে। উভয় পরিবার মহাখুশি। মাইশা ইসলাম যদিও একটু বেখাপ্পা স্বভাবের মহিলা, কিন্তু রেহান আর নিশিতাকে সবসময় নিজের ছেলেমেয়ের মতোই ভালোবাসেন। তাই তো নিজে কখনো সন্তান নেননি। নিশিতা আর রেহান একইভাবে তাকে মায়ের জায়গায় বসেছেন। তবে সবসময় তো চোখের সামনে থাকা ব্যাপারগুলো সত্যি হয় না। নিশিতার পরিবারকে হাসি মুখে বিদায় জানিয়ে সন্ধ্যার আগে রনির বাবা মা চলে যায়। গোধূলির লাল আভা এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে আকাশের বুকে। রনি গাড়ি ড্রাইভ করছে আর ওর বাবা মা পিছনের সিটে বসে বিয়ে নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করছে। রনি মনে মনে এত খুশি আগে হয়েছে বলে মনে হয় না তার। অবশেষে তার প্রেয়সীকে নিজের করে পাবে ভাবতে অন্যরকম ভালো লাগা কাজ করছে ছেলেটার মনে। এসব ভাবতে ভাবতে হঠাৎ রনি ভুল করে গাড়ির নিয়ন্ত্রণে নেই। মুহূর্তে রনি ভয়ে বাবা মাকে শক্ত করে বসতে বলে। একটু সময়ের মধ্যে প্রবল আতঙ্কে গলা শুকিয়ে যাওয়ার অবস্থা সবার। রনি কিছুতেই বুঝতে পারছে না কিভাবে গাড়ির নিয়ন্ত্রণ হারলো, কারণ গাড়ি বসার আগে রানি গাড়ির সব কিছু দেখে শুনেই নিয়ে এসেছিল। কী হলো রনি, তোমাকে বলেছিলাম অনেক দূরের পথ, গাড়ি দেখে শুনে নিবি। মা, আমি তো দেখেই নিয়েছিলাম, আমি তো সব দেখে এসেছিলাম, ভয় পেও না, আল্লাহকে স্মরণ করো, তকদিরে যা থাকে তাই হবে। রনি কোনোভাবে গাড়ির নিয়ন্ত্রণ করতে পারছে না। অবশ্যই যখন বুঝলো আর বাঁচা সম্ভব নয়, তখন রনি গাড়ির স্টিয়ারিং ছেড়ে দৌড়াদৌড়ি করতে শুরু করলো। কিন্তু হঠাৎ করে অদ্ভুতভাবে গাড়ি আপনা আপনি থেমে যায়। ব্যাপারটা নিয়ে সবাই একটু অবাক হলো। বিপদের হাত থেকে বেঁচেছে সেই চিন্তা করে বাকি সব উপেক্ষা করে। রনির বাবা মা রনি গাড়ি থেকে নেমে বাসে করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। আর গাড়িটাকে আসার আগে স্থানীয় একটা গ্যারেজে রেখে আসে। শহর থেকে একটু দূরে হালকা জঙ্গলের মতো জায়গায় বসে সাদা পাঞ্জাবি পরিহিত একজন যুবক, সম্ভবত তিনি জিকির আজগার করছেন। এমন সময় পেছন থেকে তাকে উদ্দেশ্য করে কেউ বলে ওঠে, মেহেরবার, কাজটা কিন্তু ঠিক করছেন না আপনি। সাদা পাঞ্জাবি পরিহিত লোকটার নাম মেহেরবার। পেছনে থাকা ব্যক্তির কথায় প্রত্যুত্তরে তিনি বলেন, আপনি ঠিক করছেন? আপনি
কোনো মানুষের জীবনে গিয়ে এরকম বাধা সৃষ্টি করবেন? সেটা আমার ইচ্ছে। আমি তো আপনাদের মতো উচ্চ বংশের কেউ নই। দেখুন বংশ যাই হোক, আমরা এক জাতি। আপনি যদি নিশিতাকে বিরক্ত করা বন্ধ না করেন, তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না। সেটা দেখা যাবে। হুজাইফা আর কিছু না বলে কালো ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে উধাও হয়ে যায়। মেহেরবার ঠিক বুঝতে পারছে না কেন হুট করে হুজাইফা এমন শুরু করছেন। মেহেরবার তার বিশাল ডানা মেলে আকাশে উড়ে যায়। দেখতে দেখতে নিশিতার ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হয়। কলেজে বসে নিশিতা উপর ২ বার আক্রমণ করেছিল কালো ছায়াটা। তবে যতবার সে সমস্যার মধ্যে পড়ে, কোনো এক শুভ শক্তি তাকে বাঁচিয়ে রেখে। এই কয়েক মাস অনেক বাজে ঘটনার সম্মুখীন হয়েছে রনি ও নিশিতা। একদিন তো রনি প্রায় ছাদ থেকে পড়েই যাচ্ছিল, কিন্তু আল্লাহর কুদরতে কোনো শুভ শক্তি তাকে টেনে উপরে তুলে নিয়ে আসে। আর নিশিতার তো প্রায় রাতে দম বন্ধ হওয়ার উপক্রম। এত কিছু ঘটনার পরে রনি নিশিতার সাথে বিয়ে দিতে অসম্মতি জানিয়েছে। তিনি নাকি এক হুজুরের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলেছেন। তিনি বলেছেন নিশিতার উপর বজ্জিনের নজর আছে, আর সে রনিকেও মারতে চায়। নিশিতার সাথে কোনো পুরুষ সে বিয়ে হতে দিবে না। তবে রনি এসব শুনে বিশ্বাস করেনি। তার মতে এসব কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। যা ঘটেছে সব কাকতালীয়। নিশিতা এখন অবিশ্বাস করলে এখন আর অবিশ্বাস করতে পারছে না সব কিছু। তাই নিজে থেকে রনির থেকে দূরে সরে যাবার সিদ্ধান্ত নিয়েছে মেয়েটা। কিন্তু রনি নিশিতাকে বারবার বুঝিয়েছে বিয়েটা হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। নিশিতা আর রনি কফি শপের সামনাসামনি চেয়ারে বসে আছে। নিশিতা নিশ্চুপ। কেমন জানি চেহারা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। রনি ২টা কাপ কফির অর্ডার দিল। নিশিতা এরকম পাগলামি করো না, বিয়ে হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। রনি তুমি বুঝতে পারছো না, ওই কালো অবয়ব তোমাকে ছাড়বে না। না ছাড়বে তোমার পরিবারকে। ওদের দুজনের কথার মাঝখানে ওইটার কফি নিয়ে এসে গেছে। রনি নিশিতার ২ হাত রেখে ওর চোখের সামনের দিকে আগাচ্ছে। সমস্যা হচ্ছে তার সমাধান নিশ্চয় আছে। তাই বলে নিজেদের মধ্যে এরকম করলে কি চলে? রনি অনেক করে বুঝিয়ে বলে নিশিতাকে। শেষমেশ নিশিতাও রনির আকুতি ফেলতে পারে না, বিয়ের জন্য রাজি হয়ে যায়। ২৫শে জুন ২০২১ আর শুক্রবার রনি ও নিশিতার বিয়ে। রনি মায়ের অমত থাকলেও বিয়ে বয়কট করতে পারেননি তিনি। তবে মন থেকে কিছুতেই সব কিছু মেনে নিতে পারছে না পারুল। সকাল থেকে অনেক কাজকর্ম সেরে পারুল রনিকে নিজের ঘরে ডেকে পাঠিয়েছেন। রনি একটু চিন্তায় পড়ে গেছে সেই নিয়ে। কি নাকি বলেন উনি। সামনাসামনি বসে আছেন রনি, তার মা। রনি, আমি চাই হুজুর আমাদের সাথে তোমার বিয়ের অনুষ্ঠানে যোগদান করুক। আশা করি তুমি এটাকে কুসংস্কার বলে উড়িয়ে দিবে না। অন্য সময় হলে হয়তো রনি ঠিক একটা মাথা নাড়া দিত, দিয়ে বলতো এসব বুজরুগি। কিন্তু এখন যেভাবে বিয়েটা ভালোই ভালো হবে, এটাই মেইন পয়েন্ট। তাই রনি মায়ের কথায় লক্ষ্মী ছেলের মতো হ্যাঁ বলে রুম থেকে চলে আসে। নিশিতার বাড়িতে এত হইচই বিগত কয়েক বছর আর হয়নি। রোহান বোনের বিয়েতে খুব ব্যস্ত। খাবার দাবার, বাড়িঘর সাজানো সব দায়িত্ব একাই নিয়ে নিয়েছে। দুপুরে জোহরের নামাজের শেষে বিয়ের অনুষ্ঠান। মাত্র ১ ঘন্টা বাকি। নিশিতাকে এর মধ্যে বেশ বান্ধবীরা সাজিয়ে দিয়েছে। বউ সেজে বসে আছে বিছানায়। পাশে বান্ধবীরা অনেক গল্পগুজব করছে। এর মধ্যে একজন বলে উঠল, এই নিশিতা, আহনব স্যারকে ইনভাইট করেছিস তো? হ্যাঁ, করবো না কেন? কলেজের সব টিচারকেই করেছি। তবে একটা ব্যাপার লক্ষ্য করছিস তোরা? আদ্রিতা সবার উদ্দেশ্যে প্রশ্নটা করে ছুড়ে দিল। নিশিতা সবাই বলে কি? আদ্রিতা সবার উদ্দেশ্যে বলল, গত কয়েক মাস আহনব স্যারের হাবভাবে মনে হচ্ছে উনি নিশিতাকে পছন্দ করেন। হোয়াট? রিতা অবাক হয়ে বলল কথাটা। পাশ থেকে মীরা বলে উঠল, আরে আদ্রিতা, ঠিকই বলছিস। অথচ নিশ্চিতার সাথে তিনি তেমন কথা বলতেন না। উপস্থিত সবাই মীরার কথার সহমত পোষণ করলেন। নিশ্চিতা সবাইকে একটা ঝাড়ি দিয়ে বলে, কী সব আজে বাজে কথা বলছিস ওরা? আজ ওর সাথে রনির বিয়ে। সবাই আবারও একসাথে হে হে করে হেসে উঠল। আরে আজকের পর তো পরের বউ হবি, তাই একটু মজা করে রাখলাম আমরা, হি হি। দূর পাগলের দল কোথাকার। আমার সাথে আজ স্যারের দেখা হলে বলবো তোদের মধ্যে একটাকে যেন বিয়ে করে নেই। সবাই একসাথে বলে উঠল, তাহলে হবে না, সবাইকে বিয়ে করতে হবে, হা হা। নিশিতা আবার সবার সাথে হো হো করে উঠল। বিয়ের সময় পেরিয়ে গেছে অনেকক্ষণ। নিশিতা সহ বাড়ির সবাই বেশ চিন্তায়। কেউ কল ধরছে না ছেলের বাড়ি। জহিরুল ইসলাম পায়চারি করছেন। রেহান বারবার রনিকে কল করে যাচ্ছেন। নিশিতার শিক্ষিকা নূরজাহান ইসলাম খুব করে নিশিতার মাকে সবাইকে ভরসা দেওয়ার জন্য কথা বলছেন। বিপদে সবসময় মাথা ঠান্ডা রাখা উচিত। তাড়াহুড়ো করে কোনো কাজ করলে শেষে গন্ডগোল হওয়ার একটা রিস্ক থাকে। তাই ধৈর্য একমাত্র উপায়। অনেক সময় পেরিয়ে যাওয়ার পর খবর আসে রনির গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, অবস্থা খুব খারাপ। আর সাথে ড্রাইভার ঘটনাস্থলে মারা গেছে। জহিরুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন, ওনার ব্লাড প্রেশার হাই। এমন খবর শুনে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেনি। রনির এরকম দুরবস্থার কথা বা আমার অসুস্থর কথা শুনে নিশিতায় জ্ঞান হারিয়ে ফেলে। জহিরুল ইসলাম বিছানায় শুয়ে আছেন। পাশে নিশিতা বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। রুমে আর আত্মীয় স্বজন আসছেন না। মাইশা ইসলাম রেগে নিশিতাকে অনেক কথা শুনেছেন। কেন এই বিয়েতে রাজি হয়েছিল সে, যেখানে আগের থেকে জানে বিয়েতে বাধা সৃষ্টি হতে পারে। রাজি না হলে তো সমাজে এরকম নাক কাটা যেত না ও তার বাবার। এসব কিভাবে
মুখ দেখাবে সোসাইটির কাছে? যা ছিল নিজেদের মধ্যে থাকতো। আর এখন আত্মীয়স্বজন, প্রতিবেশী সবাই জেনে গেছে মেয়ের সমস্যা আছে। আর কেউ কখনো বিয়ে করতে রাজি হবে এই মেয়েকে? আর কত কথা! নিশিতা শুধু মুখ বুজে কেঁদে যাচ্ছে। ওর বাবা কথা বলতে পারতেছে না দেখে মনে হচ্ছে প্রায় অজ্ঞান হয়ে গেছে। একদিকে বাবার চিন্তা, অন্যদিকে রনির জন্য দুশ্চিন্তার জন্য মেয়েটা রনির খবরটুকু পর্যন্ত নিশিতা নেবে না। নিশিতা চায় না তার ছায়া রনির উপর পড়ুক। কেননা নিশিতা ভালো করে বুঝতে পেরেছে সেই কালো অবয়ব এই অবস্থার জন্য দায়ী। তাই নিশিতা শুধু মনে মনে রনির জন্য প্রার্থনা করে। কিন্তু বাবার সম্মান রক্ষার্থে কী আর করণীয় এখন? এভাবে সংসারে বসে না থেকে জামাকাপড় পাল্টে ফেলে নিশিতা। লোকজন কেমন করে তাকিয়েছে, বিয়ের পোশাক পরে থেকে আর কি লাভ? নিশিতা মায়ের কথা শুনে রেহান বলে, যা হচ্ছে তাতে আপুর কি দোষ? তুমি কেন এরকম কথা বলছো? এই রেহান, চুপ কর তুই। নিশিতা রেহানকে চুপ করিয়ে দিয়ে বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য উদ্যত হয়। দরজার কাছে আসতে থেকে আহনাফ সাহেব দাঁড়িয়ে আছে। নিশিতা ওনাকে দেখে বেশ অপ্রস্তুত বোধ করেন। তবুও মুখে একটা মেকি হাসি দিয়ে জিজ্ঞাসা করেন, স্যার কিছু বলবেন? তোমার আব্বুর সাথে একটু কথা বলা যাবে? মানে দেখা করবো আর কি। হ্যাঁ, তবে উনি কথা বলতে হয়তো পারবেন না। তবু চলুন। রিতা আহনাদ স্যারকে জহিরুল ইসলামের পাশে বসিয়ে জামাকাপড় পরিবর্তন করতে চায়। কিছু সময় পর নিশিতা, এই নিশিতা, বিয়ের পোশাক কি পাল্টে ফেলেছিস? আদ্রিতের ডাকে ভেতর থেকে দরজা খুলে দেয় নিশিতা। পোশাক বদলে গেছে, শুধু সাজগোজ এখনো তোলা হয়নি। হ্যাঁ, কি হয়েছে বাবা? উনি ঠিক আছেন? আরে হ্যাঁ, আঙ্কেল আগের চেয়ে সুস্থ হয়েছেন। তুই বরং বিয়ের পোশাক আবার পরে নে। আহনাব স্যারের সাথে তোর বিয়ে। আদ্রিতা, ফাজলামি একটা লিমিট থাকে। এই পরিস্থিতিতে কিভাবে এরকম মজা করছিস তোরা? আদ্রিতা আর নিশিতার কথার মাঝখানে সেখানে উপস্থিত হয় নিশিতার বাবা। মাইশা ইসলামকে ধরে দাঁড়িয়ে আছেন উনি। নিশিতা দ্রুত ওর বাবাকে নিজের রুমে ঢুকিয়ে বিছানায় বসতে বলেন। মা, তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? বাবা, তুমি এত শরীর খারাপ নিয়ে কেন আসতে গেলে? আমাকে ডাকলেই তো চলে যেতাম। আর হ্যাঁ, আজকে যদি তোর বিয়ে না হয়, সমাজে আমার মান সম্মান থাকবে না। নিশিতা ঠিক কী বলবে বুঝতে পারছে না। এই মুহূর্তে কী বলা উচিত তার বাবাকে। নিশিতা চুপ করে ওর বাবার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়েছে। আহনাজ চৌধুরী তোকে বিয়ে করতে চান। বিয়ের কাছে সব কিছু ঘোর লাগা লাগছে। ঠিক বেঠিক কিছুই বুঝতে পারছেন না। শুধু বাবার কথা মাথা নেড়ে সায় দেয় মেয়েটা। কিছু ভাবনার মতো মস্তিষ্কের অবস্থা নেই এখন তার। তবুও একটা ভাবনা মাথায় এসে পড়ে। যদি আহনাব স্যারের অবস্থা রনির মতো হয় না। সবাই রুম থেকে বেরিয়ে যাওয়ার পর নিশিতা আহনাবকে কল করে। কিন্তু কয়েকবার রিং হবার পর সে কল রিসিভ করে না। পরদিন আহনাব চৌধুরীর সাথে অবশেষে বিয়ে হয়ে গেছে নিশিতার। বিয়েতে বাতি অন কিংবা অফ হওয়ার ছাড়া অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে নিশিতার সকল আত্মীয়রা প্রচণ্ড ভয় পেয়ে যায়। আহনাব ঠান্ডা মাথার ছেলে। এত কিছুর পরে নিশিতাকে টেনশন করতে বারণ করে। বাবার বাড়ি ছেড়ে নিশিতা পা বাড়ালো নতুন এক গন্তব্যের দিকে। আহনাব চৌধুরী সম্পর্কে তেমন কিছুই জানে না নিশিতা। কোথায় বাড়ি, কে কে আছে পরিবার, কিছুই জানে না। ঠিক যেন অন্ধকারে ঢিল ছুঁড়ে নিশিতা। সে এটা জানে না আহনাব চৌধুরী হঠাৎ কেন তাকে বিয়ে করতে রাজি হলো। নিশিতা গাড়িতে বসে আছে, আহনাব পাশের সিটে বসে আছে। ফোনের দিকে তাকিয়ে আছে। নিশিতার মন বড্ড ছটফট করছে। কিছুতেই রনির জন্য চিন্তা বন্ধ করতে পারছে না। একটু পর আহনাব নিজের ফোন নিশিতার সামনে ধরে বলে, দেখো, রনি এখন আগের চেয়ে সুস্থ আছে। অযথা চিন্তা করতে হবে না। আমি সব খবর দিব তোমাকে। আর আঙ্কেল আগের চেয়ে ভালো আছেন। নিশিতা ঠিক কী বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। উনি কীভাবে বুঝলেন তার মন এজন্য আনচান করছে? অবশ্যই এটা কমন সেন্স। একটু ভাবলে হয়তো বোঝা যায়। তবে কয়জন সেটা ভাবে? নিশিতা আহনাবের কথায় প্রত্যুত্তর শুধু একটা কৃতজ্ঞতার হাসি দিল। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। একটু পর মাগরিবের আজান দিবে। নিশিতা গত কয়েক মাস কখনো সময় বাড়ির বাইরে থাকে নাই। আজ কী হবে ভেবে নিশিতা ভয়ে শিউরে উঠছে। অভাবটা আহনাব স্যারের কোনো ক্ষতি করবে না তো? নাকি গাড়িটাকেও রনিদের গাড়ির মতো অ্যাক্সিডেন্ট করাবে? নিশিতা ভয়ে অস্থির হয়েছে। আহনাব জানলা দিয়ে বাইরে তাকিয়ে সূর্যাস্ত দেখায় ব্যস্ত। ড্রাইভার আপন মনে গাড়ি চালাচ্ছে। একটা সাদা ধবধবে বিল্ডিংয়ের সামনে এসে গাড়িটা দাঁড় করালো। ড্রাইভার শামসুল আলম এখনো মাগরিবের আজান দেয়নি। মনে মনে নিশিতা হাঁপ ছেড়ে বাঁচল। বাড়িটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে সে। আহনাফের কথায় নিশিতার ঘোর লাগার সমাপ্তি ঘটে। নিশিতাকে গাড়ি থেকে নামতে বলে আহনাফ। নিশিতা একটু বিব্রত বোধ করে। অচেনা অচেনা জায়গা, অচেনা মানুষের সাথে মেশার অভিজ্ঞতা নেই নিশিতার। ছোট থেকে বাসার বাইরে তেমন যাওয়া হয়ে ওঠেনি মেয়েটা। আহনাফ প্রথমে গাড়ি থেকে নেমেছে, তারপর নিশিতাকে হাত ধরে গাড়ি থেকে নামতে বলে। নিশিতা ঠিক বুঝতে পারছে না, না হাত ধরবে নাকি কি করবে। আসলেই কি সেই ভদ্রতা হবে? না, অনিচ্ছা সত্ত্বেও লোকটা হাত ধরে গাড়ি থেকে নামতে হলো নিশিতাকে। সদর দরজা পেরিয়ে কোনো মানুষের উপস্থিতি অনুভব করলো নিশিতা। এত বড় বাড়িতে কি তাহলে সে একাই থাকে? এই বাড়িতে একাই থাকি আমি। মানুষ বলতে আর কে? শামসুল চাচা? নিশিতা আহনাফের কথা আশ্চর্য হয়ে গেল। সে কিভাবে তার মনের কথা জানলো? আসলে ওর এদিক ওদিক তাকানো দেখে কেউ বুঝতে পারবে যে মানুষকে খুঁজছে। তাই হয়তো আহনাফ নিজেই কথাটা বলছে। ও আচ্ছা। আহনা মিশিতাকে একটা রুম দেখিয়ে দিয়ে বলল, ওটাতে তার রুম, সে একাই থাকবে, কেউ তাকে বিরক্ত করবে না। নিজের বাড়ির মনে পড়ে
করে থাকতে পারি। এই কথা বলে আহনাব রুম থেকে বের হতে যাবে, তখন নিশিতা পেছন থেকে বলল, একটা প্রশ্ন করবো স্যার, বলো। কেন করলেন বিয়েটা? ভালোবাসি তাই। এর বেশি কোনো কারণ জানতে হবে না। এখন তোমাকে বিশ্রাম করে এলাম। আহনাবের উত্তরে অবাক হয়ে গেছে নিশিতা। ভালোবাসা কথাটা আওড়াতে আওড়াতে বাইরের দিকে তাকালো নিশিতা। আজান দিচ্ছে, তবে সব জানলা বন্ধ। আইসিইউ থেকে নর্মাল কেবিনে নিয়ে আসা হয়েছে রনিকে। আগের চেয়ে অবস্থা মোটামুটি ভালো ছেলেটার, তবে জ্ঞান ফিরতে বাদে অন্য বিপত্তি। নিশিতা, নিশিতা কোথায়? এই এক প্রশ্ন করেই যাচ্ছে সে। ডক্টর এই মুহূর্তে রনিকে উত্তেজিত করতে বারণ করেছে বলে তার বাড়ির লোক কিছু বলেনি এখনো। অগত্যা ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়ে বিশ্রামে রেখেছে রনিকে। এদিকে সবার দৃষ্টি অন্তরালে রনি বেডের পাশে বসে আছে কালো আবয়বটা, অর্থাৎ হুজাইফা। মুখে তার শয়তানি হাসি, তবে বেশিক্ষণ বসে থাকতে পারবে না। মেহরাব এসে এক প্রকার ধরে বেঁধে তাকে বাইরে নিয়ে এসেছে। মুখোমুখি দাঁড়িয়ে আছে মেহরাব আর হুজাইফা। হুজাইফার চোখে মুখে আগুন জ্বলছে। জিনরা তো আগুন তৈরি, সেটা হয়তো প্রকাশ করছে তার এই শয়তানি রূপ। অন্যদিকে মেহরাব চুপচাপ উজাইফাকে আরও এক প্রকার বলে তাদেরকে উত্ত্যক্ত করা বন্ধ করে নিশিতাকে যেন ভালো করে সংসার করতে দেয়। আর রনির সাথে তো এখন আর নিশিতার কোনো কানেকশন নেই, তাহলে তার কাছে কেন গিয়েছিল? হুজাইফা মেহরাবের কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। মেহরাবের মুহূর্তে অগ্নিশর্মা রূপ ধারণ করে। মেহরাব নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সহসা হুজাইফার গলা চেপে ধরে। হুজাইফা মেহরাবের গলা চেপে ধরতে এক মুহূর্ত বিলম্ব করেনি। সহসা দুই সত্তার ভিতরে দক্ষযুক্ত বেড়ে গেল। কেউ কারো থেকে কম নয়, তবে তাদের লড়াই শুধু দুটি আলোর বিচ্ছুরণ দেখা গেল। একটি সাদা, অপরটি কালো। মনে হচ্ছে একটি আলো অপরকে আলোক রশ্মি ঢেকে দিতে চাইছে। হুজাইফা, আপনি জানেন আমি চাইলে এক্ষুনি আপনার প্রাণনাশ করতে পারি। হ্যাঁ জানি, তবে এটাও জানি এখন আপনি কিছুতেই করবেন না, কারণ তাহলে আপনার নীতি ভঙ্গ হবে এবং জিন রাজ্যে একক আধিপত্য বিস্তার করতে পারবে না। মানুষজন কোনো স্বজাতিকে হত্যা করার মতো নীতিমালা আমাদের বংশে নেই। হুজাইফা, হা হা, আজ আসি, অযথা যুদ্ধ করে লাভ নেই। আর হ্যাঁ, রনিকে নিয়ে আমার অন্য ধরনের প্ল্যান আছে। হুজাইফা আর কিছু বলে না, বাতাসের সাথে মিলে যায়। আর মেহেরবান আগুন চোখে তাকিয়েছে ওর যাওয়ার দিকে। ইচ্ছে করছে এক্ষুনি ওর ধর থেকে মাথাটা আলাদা করে দিতে, কিন্তু মেহেরাব হাত পা বেঁধে রেখেছে। সে তার বাবার তৈরি করা কিছু নিয়ম আছে। নিশিতা ফ্রেশ হয়ে এসে একা একা রুমে বসেছে। বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। প্রাকৃতিক নীরবতা বড়ই নিষ্ঠুর লাগছে। একদিকে বৃষ্টির সাথে প্রবল বাতাস বেগে বইছে, তার সাথে বিদ্যুৎ চমকানি ও বজ্রপাত তো আছে। এর মধ্যে বিদ্যুৎ নেই। মোমবাতির আলোয় সারা ঘর কেমন একটা আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে নিশিতার। নিশিতার এক পা করে জানলার কাছে এগিয়ে যায়। বাইরের আবহাওয়া দেখতে একেবারে জানলার পাশে গিয়ে দাঁড়িয়েছে মেয়েটা। জানলা খুলে বাইরে উঁকি দিতে দমকা বাতাস নিভে গেছে মোমবাতি। মুহূর্তে ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল নিশিতার মেরুদণ্ড বয়ে। মেয়েটা দ্রুত জানলা বন্ধ করে ড্রাইভার শামসুল আলমকে ডাক দেয়, কিন্তু অন্ধকারে কারো কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। এমন সময় নিশিতা তার কাঁধে কারো শীতল অনুভব স্পর্শ করে। নিশিতা চিৎকার করে ওঠার আগে সেই শীতল হাত মুখ চেপে ধরে। তক্ষুনি রুমে আলো জ্বেলে ওঠে। নিশিতা চেয়ে দেখে আহনাব তার মুখ চেপে বোকার মতো দাঁড়িয়েছে, আর শামসুল হক দরজার কাছে। নিশিতা চোখ বড় করে তাকাতে আহনাব হাত সরিয়ে দিয়ে বলে, আসলে বিদ্যুৎ নেই, তাই আমি আর শামসুল চাচার জেনারেটর চালু করতে বাইরে গেছিলাম, আর সেখানেই ভিজে গেছি, তাই এমন ঠান্ডা হয়ে গেছে আমার শরীর। শামসুল আলম নিশিতার মুখের দিকে তাকে একমত হওয়ার মতো ইশারা করে। নিশিতা যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। অন্ধকারে ওরকম শীতল হয়ে স্পর্শে দম আটকে যাওয়ার জোগাড় হয়েছিল মেয়েটা। আচ্ছা ঠিক আছে, আপনারা কি চা কিংবা কফি খেতে চান? আমি তৈরি করতে দিচ্ছি। রান্নাঘর কোন দিকে? আরে না, তোমাকে এসব করতে হবে না, তুমি বরং খেতে চলো। আহনাব ইশারায় শামসুল চাচাকে খাবার পরিবেশন করতে বললেন। উনিও সোজা গিয়ে রান্নাঘরে ঢুকে ওভেনে খাবার গরম করে পরিবেশন করতে লাগলেন। এদিকে আহনাব নিশিতাকে বলল, এমনিতে ঠান্ডা আবহাওয়া, এর মধ্যে জানলা খুলে বাইরে উকি দেওয়ার কী দরকার ছিল? নিশিতা একটু ভয় পেয়ে যায়। এমনিতে কলেজ থেকে আহনাব তার সাথে কেমন একটা রেগে রেগে ব্যবহার করতো। তার উপর এখন তার বাড়িতে আছে, না মানে বাইরে কি অবস্থা দেখতে আমাকে। বুঝলাম, চলো এবার শামসুল চাচা খাবার রেডি করো। উনি তো ডাক দেননি তাহলে? আমি জানি ওনার কোনো কাজ করতে কতক্ষণ সময় লাগে। হা হা। রুচিতা চুপচাপ আহানের পর হাসি দেখছে। কারো হাসি এত নির্মল হতে পারে? এত সুন্দর হাসি মনে হয় জীবনে আর দেখেনি নিশিতা। কই, আগে তো খেয়াল করেনি। অবশ্য তখন তো সেরকমভাবে তাকিয়ে দেখোনি। এসব ভাবতে ভাবতে হঠাৎ রনির মুখটা নিশিতার চোখে সামনে ভেসে উঠল। নিশিতা চোখ বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে আহনাফের সাথে খেতে চলে গেল। দুদিন পর রনি এখন মোটামুটি সুস্থ। মাথার আঘাতটা তেমন গুরুতর হয়নি, তবে ডাক্তার বলছে হাত পা সারতে বেশ সময় লাগবে। রনি বাবা মায়ের মুখে একটু হলেও স্বস্তির ভাব এসেছে, তবে বিপত্তি ঘটেছে অন্য জায়গায়।
সুস্থ হওয়ার পর থেকে রনি নিশিতার কথা জিজ্ঞাসা করতে করতে প্রায় পাগল করে ফেলেছে ওর বাবা মাকে। শেষে তারা এক প্রকার বাধ্য হয়ে সব কিছু বলে দিছে, কিন্তু রনি কোনো কিছুতেই বিশ্বাস করতে পারছে না নিশিতা বিয়ে করে নিয়েছে, তাও আবার তার ক্লাস টিচারকে। না, রনি কিছুতেই এসব কথা বিশ্বাস করতে পারছে না। রনি তৎক্ষণাৎ তার বাবার কাছে নিশিতার ফোন চেয়ে নিশিতার কাছে কল দেয়, কিন্তু নিশিতা কল রিসিভ করে না। একবার, দুইবার, তিনবার, অনেকবার চেষ্টা করার পর নিশিতার সাথে যোগাযোগ করে উঠতে পারেনি। এত কিছুর পর রনি সত্যি এবার মনে হচ্ছে নিশিতা তাকে ঠকিয়েছে। মনে মনে রনি খুব কষ্ট পেলে তার বাবা মার সামনে তা প্রকাশ করে না। মাইশা ইসলাম বসার ঘরে আছেন এক মনে। পাশে জহিরুল ইসলাম আর রোহান বসেছে। দেখে মনে হচ্ছে নিশিতার বিয়েতে তিনি তেমন খুশি হননি, অথচ উনি সব চাইতেন নিশিতা ভালো ঘরে বিয়ে হোক। এই কথাগুলো জহিরুল ইসলাম তার স্ত্রী মাইশাকে বলতেই তিনি রাগে কটমট করতে করতে রান্নাঘরে চলে গেলেন। রোহন চুপচাপ বাবা মায়ের কথোপকথন শুনছিল। ছেলেটা না চাইতেও কেন জানি ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস চলে থাকে। হয়তো তাদের মা বেঁচে থাকলে সব কিছু অন্যরকম হতো। জহিরুল ইসলাম ছেলের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাসের কারণ বুঝতে পেরেছেন। তিনি শুধু রোহানের মাথা আলতো করে ছুঁয়ে বেরিয়ে যান। আহনাব বাড়িতে এসে ভালো কাটছে নিশিতার সময়। এই কয়েকটা দিন যাবৎ কালো অবয়বটা আর দেখেনি, দুর্গন্ধ পায়নি। তবে তার বদলে সুঘ্রাণটা প্রবলভাবে পাচ্ছে। তবে এটা আহনাবের বডি স্প্রে সুবাস প্রায় সেম লাগে মেয়েটার কাছে। নিশিতা তো কালকে জিজ্ঞাসা করে ফেলেছিল আহনাব যে কি পারফিউম ব্যবহার করে। উনি প্রতিহত্রা আহনাব বলে সে কোনো পারফিউম ব্যবহার করে না। সম্ভবত শামসুল চাচার পারফিউমের সুবাস ওটা। নিশিতা বেশ অপ্রস্তুত বোধ করেন তখন। না জিজ্ঞাসা করতে মনে হয় পারত সে। রনির ভাবনা বারবার মস্তিষ্কে আসলে শত চেষ্টা করে তা দমিয়ে রেখেছে মেয়েটা। আহনাব গত কয়েকদিনে সমস্ত ইনফরমেশন দিয়েছে তাকে। তাই নিশিতা শুধু চায় রনি বেঁচে থাকুক। তাছাড়া বিয়েটা যেভাবেই হোক না কেন, এখন সে অন্য কারো বিবাহিত স্ত্রী। তাই রনির কথা চিন্তাভাবনা করা এখন অনুচিত। শামসুল চাচা বাগান পরিষ্কার করছে, নিশিতা শুধু দাঁড়িয়ে তার কাজকর্ম পর্যবেক্ষণ করছে। আসলে এই বাড়িতে আসার পর নিশিতার সময় যেন কাটছে না, একা একা লাগে। আহনাব তো সারাক্ষণ বাড়ির বাইরে থাকে। অবশ্য সে থাকলেও বাকি নিশিতা শুধু পড়াশোনা নিয়ে কথা বলে তার সাথে, কিন্তু আহনাব চেষ্টা করে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার। ম্যাডাম উভয় কী দেখছেন? না চাচা, আপনি খুব যত্ন সহকারে গাছের পরিচর্যা করছেন সেটাই। শামসুল আলম একগাম হেসে বললেন, এদের সাথে একেবারে মিশে গেছি ম্যাডাম। সেটা তো বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার স্যারের মেন বাড়ি কোথায়, মানে পৈতৃক ভিটা? নিশিতার প্রশ্নে থমথমে খেয়ে গেছে শামসুল আলম। মেয়েটা যে হুট করে এরকম প্রশ্ন করবে বুঝতে পারেনি বেচারা। নিশিতা শামসুল আলমকে চুপ করে থাকতে দেখে আবারও সেম প্রশ্ন করলো, কিন্তু এবারে তিনি মুখটা হাড়ির মতো করে দাঁড়িয়ে আছেন। একটু ভেবে বললেন, আজ যখন স্যার আসবেন তখন ওনাকে জিজ্ঞাসা করে নেবেন। এই বিষয়ে আমি জানি না। শামসুল আলম শেষের কথাটা নিশিতার ঠিক বিশ্বাস হলো না। উনি নাকি অনেক আগে থেকেই আহনাব স্যারের সাথে থাকেন, তাহলে সামান্য পৈতৃক বাড়ি কোথায় সেটা জানেন না? আসলে আশ্চর্যজনক ব্যাপার। সন্ধ্যা ঘনিয়ে আসছে। নিশিতা ছাদের একপাশে দাঁড়িয়ে দূরের আকাশ দেখে। কালকের পর থেকে এখনো পর্যন্ত আহনাব বাসায় ফিরেনি। এ নিয়ে নিশিতা একটু বিচলিত। যদিও আহনাব কল করে শামসুল চাচাকে জানিয়েছে 2 দিন পর বাড়ি ফিরবে তিনি, তবুও আজকাল নিশিতার সব কিছু স্বাভাবিক হয়েছে। এখন আর সেই কালো অবয়ব কবলে তাকে পড়তে হয় না। এজন্য সন্ধ্যা ঘনিয়ে এলো, মেয়েটা একা ছাদে দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছে। মাঝে মাঝে দক্ষিণে বাতাস এসে নিশিতার সামনের চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। সব কিছু কেমন যেন বিষাদে ছেয়ে গেছে নিশিতার। রনির কথা শত ভুলতে চাইলেও ঠিক ভুলতে পারছে না মেয়েটা। সব কিছু কি এত সহজে ভোলা যায়? না, আসলেও যায় না। তবুও ভুলতে চেষ্টা করছে। সেই চেষ্টায় আছে নিশিতা। তবে হুট করে কেমন একটা ভ্যাপসা গন্ধ পাচ্ছে সে। স্মৃতিচারণে এত ব্যস্ত যে বেখেয়ালি রইল তার। কিন্তু রনির কথা ভাবতে চোখ দুটো কেমন ঝাপসা হয়ে উঠল নিশিতার। সহসা চোখের কান্নির বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মেয়েটার ডান হাত দিয়ে সেই পড়ে যাওয়া অশ্রুজল মুছে পেছনে ফিরে তাকাতে বড়সড় একটা শক খেল। জলযাত্রা রনি দাঁড়িয়েছে তার পিছনে, কিন্তু কিন্তু রনি কীভাবে আসবে ভাবতে নিশিতা বেশ বুঝে গেছে তার মনস্তাত্ত্বিক উদ্ভট চিন্তাভাবনা সবটা। তাই নিশিতা রনিকে উপেক্ষা করে ছাদ থেকে নামতে চলে, কিন্তু তখনই রনি খপ করে তার হাত ধরে ফেলল। নিশিতা তখন বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। কথা না বলে চলে যাবেই। নিশিতা কিছু বুঝতে পারছে না, স্বপ্ন নাকি সত্যি। তুমি এখানে কি করে এসেছো? রনি নিশিতাকে হ্যাঁচকা টানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। রনির স্পর্শে নিশিতার শরীর কেমন গুলিয়ে উঠল। নিশিতা নিজেকে ছাড়াতে চাইলে রনির বাহুবলের সাথে ঠিক পেরে উঠল না। আমাকে ছেড়ে কিভাবে ওই লোকটাকে বিয়ে করলে? আমি কি এখন অছুত হয়ে গেছি? কি বলছো এসব তুমি? ছাড়ো আমার। আমি এখন অন্য কারো বিবাহিত স্ত্রী। রনি নিশিতার কাঁধে শক্ত করে চেপে ধরে থুতনি উঁচিয়ে ধরে তাকে কেমন বিদঘুটে একটা হাসি দেয়। স্ত্রী? রনি প্লিজ ছেড়ে দাও, অসহ্য লাগছে। রনি নিশিতাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল। তারপরে পকেট থেকে একটা সিগারেট বের করল, কিন্তু পর মুহূর্তে আবার কীভাবে সেটা ফেলে দিল। নিশিতা অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়েছে। এটা আসলে রনি? রনির সিগারেট? অসম্ভব। তবে হয়তো ভালোবাসা হারানোর কষ্টে এই নেশা করার
চেষ্টা করলো সে। নিশিতার দু চোখ ছলছল করে উঠল, কিন্তু সেটা মোটেও রনির সামনে প্রকাশ করতে ইচ্ছুক নয় সে। নিজেকে শক্ত করে রনির থেকে কঠিন দৃষ্টিতে বলল, তুমি চলে যাও এখান থেকে, আমি আহনাবকে ঠকাতে পারবো না। বিয়ে একটা পবিত্র বন্ধন, যা হাজারো হারাম প্রেমের ঊর্ধ্বে। হা হা, প্রেম হারাম, এটা এখন মনে পড়ছে? নিতে সবকিছু রনিকে আঘাত করতে বলেছে। রনি যতটা আঘাত পাচ্ছে তার 3 গুণ আঘাত গিয়ে লাগছে নিশিতার হৃদয়ে। নিশিতা কিছু বলতে যাওয়ার আগে রনি আবারও তাকে শক্ত করে জড়িয়ে ধরল। এই স্পর্শ অচেনা নিশিতার সাথে উদ্ভট একটা ব্যবসা গন্ধ। রনি, না তুমি রনি নও। নিশিতার কথায় রনি তাকে ছেড়ে দিয়ে একটা শয়তানে হাসি দিয়ে বিকট দানবে পরিণত হয়। দানবটা শরীরে অর্ধেক রনির মতো, মাথাটা রনির, আর হাতে দুটো অদ্ভুত দেখতে, ঠিক হাতির শুঁড়ের মতো। তাতে কোনো আঙ্গুল নেই। বুক থেকে পেট পর্যন্ত বিড়াল রাখতে, আর নিচের অংশ হায়নার। নিশিতার মাথা ঘুরছে, এরকম উদ্ভট জন্তু দেখেনি। জন্তুরূপী রনি নিশিতাকে সামনে ধরতে এগোতে সেখানে উপস্থিত মেহরাব সাদা পাঞ্জাবি পরিত ছায়ের মতো অভাব হিসেবে তাকে দেখা যাচ্ছে। রনি তাকে দেখে কিঞ্চিত বিচলিত হয়ে হলো। মনে হয় অন্যদিকে যুবরাজ মেহরাবের রাজ্যে ফিরে তার বাবাকে পৃথিবী থাকার যাবতীয় কারণ বললেও মানুষের সাথে এত সখ্যতা তিনি ভালো মনে নিতে পারেনি। পাশাপাশি হুজাইফের সাথে বিরোধিতা করার জন্য যুবরাজকে কিছু কথা শোনান তিনি। যুবরাজ ঠিক বুঝতে পারছে না তার বাবা এরকম কথা বললেন কেন, যেখানে তিনি নিজে মানুষের সাথে বসবাস করেন। হ্যাঁ, জিন রাজার স্ত্রী অর্থাৎ রানী মায়া বর্তমান পরী হলো সে মানবী ছিলেন। পরবর্তী বদজিনের আক্রমণের কারণে রানীর আত্মরক্ষার জন্য তাকে পরী বানিয়ে দেন। যুবরাজ মেহরাব বেশি সময় এখনো থাকতে পারবেন না বলে রাজা একটু ভেবে বললেন, আগামীকাল ছাড়া পৃথিবীতে ফিরতে পারবে না সে। রাজার এরকম কথা শুনে মেহরাব হতভম্ব। ওদিকে হুজাইফা তার খারাপ শক্তি কাজে লাগিয়ে রনিকে শরীরটাকে কবজা করে ফেলেছে, আর এই মুহূর্তে নিশিতাকে আক্রমণ করতে চেষ্টা করছে সেটা জানে মেহরাব। ওখান থেকে যে মেহরাব সে কবলে ছায়া মানবের মতো, মানে শুধু মেহরাবের অস্তিত্ব হুজাইফাকে দেখানোর জন্য এই ব্যবস্থা করেছে। কিন্তু বাবা, আমাকে যে এক্ষুনি যেতে হবে। নিশিতা মেহরাবের কথা শেষ করতে পারলেন না। রাজা বললেন, হুজাইফকে দোষ দিয়ে লাভ নেই, ও নিজের স্বার্থে কিছু করছে না। ওর পিছনে রয়েছে এই পৃথিবীর কোনো অসাধু মানুষ। এর মানে কি বাবা? আমি কবে ভবিষ্যৎ দেখার শক্তি পাবো? সময় হলে পাবে, আর সব কিছু জানার সঠিক সময় আসছে। আপাতত আজ তোমার সাথে কিছু জরুরি কথা আছে। শীঘ্রই তোমার অভিষেক হবে। মেহরাব শুধু বাবার কথায় মাথা নেড়ে সায় দিল। কি করবে বুঝতে পারছে না। হুজাইফার যদি বাড়াবাড়ি কিছু করে, নিশিতার কোনো ক্ষতি করবে না তো? জ্ঞান ফিরতে নিশিতা নিজেকে বেডরুমে আবিষ্কার করে চোখ মেলে তাকাতে মনে পড়ে যায় একটু আগে ঘটে যাওয়া বীভৎস ঘটনার কথা। নিশিতা বিছানা ছেড়ে উঠে বসে। এরপর রুমের দরজায় শামসুল আলম নক করেন। ম্যাডাম, আসবো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা চাচা, আমি এখানে কি করে এলাম আপনি কিছু জানেন? আগে এই গরম দুধের গ্লাসে চুমুক সাবার করুন। শরীর থেকে এত দুর্বল, ছাদে অজ্ঞান হয়ে হারিয়ে পড়েছিলেন। সারা বাড়ি খুঁজে না পেয়ে শেষে আমি ছাদে পেলাম। ও, তাহলে আপনি নিয়ে এসেছেন। আচ্ছা, এখানে আর কেউ ছিল? কথাটা বলার সময় নিশ্চিত চোখে মুখে ভয়ের ছাপ লক্ষ্য করলেন শামসুল। তিনি আশ্বস্ত করলেন সেখানে আর কেউ ছিলেন না। নিশিতা গভীর ভাবনায় পড়ে গেল। তাহলে কি তার সব মনের ভুল ছিল, না সত্যি ছিল? কী হলো, খেয়ে নিন, স্যার এসে শুনলে আমাকে বকবেন। শামসুলের কথায় অনুনয়ের সুর পেলেন নিশিতা। সে লক্ষ্মী মেয়ের মতো গ্লাসটা নিয়ে তাকে যেতে বলে। নিশিতা বুঝতে পারছে না এই সাদা লোকটা কে ছিল। মেয়েটা আগেও দেখেছে কোনো শুভ শক্তি তাকে বাঁচানোর জন্য আসে, কিন্তু কেন এইসব ঘটছে তার জীবনে? কই, তার সব বান্ধবীর জীবনে তো দিব্যি স্বাভাবিকভাবে চলছে, তাহলে তার জীবন বা কেমন? এসব ভাবতে ভাবতে নিশিতা তার কাঁধে খুব ব্যথা অনুভব করে। হাতের গ্লাসটা পাশের টেবিলের উপর রেখে আয়নার সামনে দাঁড়ায় সে। শাড়ির আঁচল সরাতে চমকে উঠল নিশিতা। নখের দাগ স্পষ্ট বসে আসছে কাঁধে। তার মানে একটু আগে ঘটে যাওয়া ঘটনা সত্যি। নিশিতা আবারও এক ভয়ঙ্কর আতঙ্কে আঁতকে উঠে। শান্তিতে ঘুমাতে পারেনি নিশিতা। চোখ বন্ধ করলে রনির রূপসী সেই উদ্ভব জন্তুর প্রতিচ্ছবি ভেসে উঠছে নিশিতার চোখের সামনে। পরের দিন নিশিতা ওর বাবা মাকে দেখতে যায়। বিয়ের পর আর বাবার বাড়িতে যাওয়া হয়নি নিশিতার। আহনাবকে বলে আসার কোনো সুযোগ হাতে ছিল না, কারণ আহনাব ফোন অফ করে রেখেছিল। নিশিতাকে দেখে সবাই খুশি হন, তবে রেহান ইতিমধ্যে ঢাকা চলে গেছে। বোনের বিয়ের জন্য বাড়িতে এসেছিল সে। সারাদিন বাবা মায়ের সাথে কাটিয়ে সন্ধ্যার আগে বাসায় চলে যায় মেয়েটা। এদিকে খুব ধুমধামে যুবরাজ মেহরাবের অভিষেক হয়েছে জিন রাজ্যে। সবাই নতুন রাজাকে পেয়ে বেজায় খুশি, কিন্তু মেহরাবের মন খচখচ করছে নিষেধাজ্ঞের জন্য। তবে তাকে অন্তত আজ রাত 12টা পর্যন্ত জিনরাজ্যে থাকতে হবে, কারণ রাত 12টার সময় তার বাবা তাকে সমস্ত শক্তি অর্পণ করবে। তারপর মেহরাব জানতে পারবে ঠিক কী কারণে হুজাইফা নিশিতাকে জীবনকে বরবাদ করার চেষ্টা করেছে, আর কে সেই মানুষ যে নিশিতার ক্ষতি করে চায়। সব কিছু জানতে হলে তাকে অবশ্যই আর কয়েক ঘন্টা সময় কাটাতে হবে জিন রাজ্যে। রাত প্রায় 11:30। নিশিতা খাওয়া শেষে শামসুল চাচার সাথে টুকটাক কথা বলে। একা একা বিরক্ত লাগছিল নিশিতার, তাই চাচার ঘরে এসে দেখলেন বসে চাচার নিউজ দেখছে।
তারপর বর্তমানে ঘটে যাওয়া কিছু টপিক নিয়ে কথা বলছে দুজনের মধ্যে। আচ্ছা চাচা, আপনি কি পারফিউম ব্যবহার করেন? নাকি কোনো আতর? রিতার এহেন প্রশ্নে শামসুল্লাহ হো হো করে হেসে উঠলেন। যেহেতু জানতে চাইলেন, তিনি নাকি কোনো সুগন্ধি কোনো মুহূর্তে ব্যবহার করে না, আর কখনোই ব্যবহার করেনি। তার জবাবে নিশিতা কি বলবে বুঝতে পারছে না। তাহলে সেদিন আহনাব কেন বলল তিনি নয়, মনে হয় চাচা ব্যবহার করেন? নাকি দুজনে কেউ কোনো সুগন্ধি ব্যবহার করে না, বরং ওই কালো অবয়বের বিরুদ্ধে লড়াই করা শুভ শক্তির প্রতীক, উপস্থিতির প্রতীকে ওই সুগন্ধি? হ্যাঁ, তাই হবে হয়তো। বুঝলাম ম্যাডাম। হ্যাঁ, আসলে আমি মাঝে মাঝে একটা সুগন্ধি অনুভব করি, তাই সেদিন ওনাকে জিজ্ঞাসা করে বললাম হয়তো আপনি ব্যবহার করেন। স্যার আন্দাজে বলেছেন হয়তো। রিতা আরও কিছু বলে না চাচাকে। তার জীবনের রহস্য তাকে এত ভাবাচ্ছে যে আহনাবকে আজকাল খুব সন্দেহ হয় তার। সারাক্ষণ কোথায় থাকেন উনি? এসব ভাবনা প্রায় ঘুরঘুর করে মেয়েটার মাথায়। রিতা শামসুল চাচাকে বিদায় জানিয়ে নিজের রুমে ঘুমানোর জন্য যায়। অবশ্য নিশিতার কাছে এটা রুম নয়, এটা হল রুম বটে। বাড়ির সব ঘরগুলো অনেক বড় বড়, একেবারে রাজকীয় বাড়ি। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে 12টা বেজে গেছে। সময় যে কোথায় থেকে যায় টেরই পায় না। আসলে সময় কারোর জন্য অপেক্ষা করে না। আচ্ছা, মানুষ যদি সময়ের মতো হতে পারতো। কী সব ভুলভাল ভাবছে। নিজেই নিজেকে পাগল বলল মেয়েটা। রনির কথা ভাবতে চাইলেও কিছু ভাবনায় মাথায় এসে পড়ে। জানলার দিকে নজর যেতে মনটা কেমন খচখচ করে উঠল নিশিতার। নিশিতা? নিশিতা দ্রুত বিছানার দিকে তাকিয়ে দেখে সাদা পাঞ্জাবি পরিত এক যুবক বসে আছে। নিশিতার দিকে তাকিয়ে মুচকি হেসে উঠে দাঁড়িয়ে সামনে অগ্রসর হয়। চমৎকার তার চেহারা, মুখের হাসিতে যেন তার মুক্ত ঝরে পড়ছে। সেই সাথে তার শরীর থেকে অসম্ভব সুন্দর সুগন্ধি নিশ্চিত হচ্ছে। নিশিতা নিজেকে সামনে দ্রুত তাকে জিজ্ঞাসা করে সে কে। জবাবে মেহরাব তার পরিচয় বলে। আপনি জিন রাজা? হ্যাঁ। তাহলে আপনি কি সেই যে আমাকে বারবার বিপদ থেকে রক্ষা করছেন? জি জনাবা। কিন্তু কেন? আর আপনি কিভাবে আমাকে চেনেন? আর আপনার কি বা আপনার স্বার্থ? এতগুলো প্রশ্নের উত্তর যে দিতে হবে তা আমি জানি। তাই সবটা শুরু থেকে বলি। নিশিতা সম্মতি জানায়। মেহরাব ধীর পায়ে জানলার পাশে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে, আজ থেকে বেশি দিন নয়, এই বছর দুয়েক আগে তুমি তোমার বান্ধবীদের সাথে তোমার দাদুর বাড়ি বেড়াতে গিয়েছিলে। ফোনের নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে যখন তুমি গভীর রাতে 4 রাস্তার মোড়ে এসে দাঁড়ালে, তখনই প্রথম দেখি আমি তোমাকে। প্রথম দেখা বলতে গেলে ভালোবাসে ফেলি তোমাকে। আমি জানি এটা ঠিক ছিল না। তুমি মানুষ আর আমি জিন, তাও আবার জিন রাজ্যের ভবিষ্যৎ রাজা। তবু মনটাকে বোঝাতে পারিনি। তারপর থেকে সব দেখেছি, তোমার উপর নজর রেখেছি, তোমার ঘরের বাইরে সর্বত্র খেয়াল রেখেছি। বিয়ে হয়ে গেছে এখন, সেটা জেনে আমাকে কেন বাঁচাচ্ছেন? ভালোবাসা তো ভালোবাসাই, তাতে বিয়ে হওয়া না হওয়ার কী আছে? যাই হোক, এরপর আর ঘটনা শোনো। তারপর প্রায় 6 মাস আগে যখন প্রথম তোমার উপর হুজাইফা আক্রমণ করতে শুরু করে, তখন আমি হুজাইফাকে অনেক বারণ করছি, কিন্তু ওই বদজিন আমার কোনো কথা শুনতে নারাজ। আর এই কয়দিনে আমি কিছু করতে পারিনি, কারণ সামনে আমার অভিষেক ছিল। রাজা হওয়ার আগে কোনোভাবেই তাকে খুন করা কিংবা শাস্তি দেওয়া সম্ভব ছিল না। মানুষের জন্য স্বজাতিকে হত্যা করা আমাদের নিয়ম বহির্ভূত। তাই শুধু এতদিন তোমাকে ঢালের মতো রক্ষা করে গেছি, কিন্তু এখন আমি পূর্ণ শক্তি পেয়ে গেছি। আর সেই সাথে সে সত্যি জানতে পেরেছি, তা শুনলে তুমি অবাক হয়ে যাবে। কি সত্যি? হ্যাঁ, আমি জানতে চাই। হুজাইফা যা করেছে এবং করছে সব নিজের ইচ্ছে মতো করেনি, তাকে কেউ বাধ্য করছে এসব করার। তাদের মানসিক উদ্দেশ্য তোমাকে মানসিক ভারসাম্য প্রমাণ করে অর্থ সম্পদ লোটা। এত হেয়ালি না করে স্পষ্ট করে বলো, কে সে? রনি? আরে না, রনি তো কেবল তাদের খেলার গুটি মাত্র। তোমার মা, মানে তোমার সৎ মা, তিনি এক হুজুরের সহায়তায় হুজিবাইকে তোমাকে জ্বালাতন করার জন্য ব্যবহার করছে। আর হুজাইফা রনির শরীর কবজা করে আজ তোমাকে হত্যা করতে এসেছিল। মেহরাব নিশিতার কথা বিশ্বাস করতে পারছে না, আর অবিশ্বাস করতে পারতেছে না, কারণ মেহরাব যেভাবে সবসময় তাকে প্রাণে বাঁচিয়েছে তাতে সব মিথ্যে বলবে না। আমার মাথা কাজ করছে না। আমি তো কখনো টাকা পয়সা নিয়ে কিছু বলিনি মাকে। আর বাবা তো তার সব সম্পত্তি আমাকে দিয়ে দিয়েছেন এমনও নয়। হ্যাঁ, তুমি তবে অর্ধেক মালিকানা পেয়েছো। তিনি প্রথমে তোমাকে, তারপর রোহানকে টার্গেট করবেন ভেবেছেন। রিতা কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে মেহরাবের পেছনে। একটা মানুষ এতটা ছলনা করতে পারে, এমন ভাব করেন যেন দুই ভাই বোনকে তিনি নিজের সন্তানের মতো ভালোবাসেন। নারী আসলেও ছলনাময়ী। বুঝতে পেরেছে সব কিছু। আপনাকে অনেক ধন্যবাদ। মেহরাব নিশিতার কথায় না হেসে পারল না। জবাব বলল, ধন্যবাদ নয়, একটু ভালোবাসা চাই। আমি? বাহ! নিশিতার কথা শেষ হওয়ার আগে মেহরাব নিজের আসল রূপে পরিবর্তন করে। আসলে আহনাব মেহরাব পৃথিবীতে মানুষের মতো বেশভূষা ধরে ছিল বিধায় চিনতে পারেনি নিশিতা। সে অবাক হয়ে তাকিয়েছে আহনাবের দিকে। আপনি? আমি তোমার স্বামী। আমার আবার আমি জিন রাজ্যে বর্তমান রাজা। তোমাকে পাওয়ার জন্য এই মানবরূপ ধারণ। তার মানে আমি এতদিন জিন ভূতের সাথে থেকেছি? হা, হা, এভাবে বলো না। বাই দ্য ওয়ে, আমি কিন্তু তোমার শিক্ষক। নিশিতা এবার না হেসে পারল না।
দুজনে একসাথে হো হো করে হেসে উঠল। পরের দিন আহনাফের সাথে সেই হুজুরের কাছে যায় নিশিতা। তারপর হুজাইফাকে মুক্ত করে, আর সেই সাথে রনির শরীর মুক্তি পায়। সেখান থেকে সোজা চলে যায় নিশিতার বাবার বাড়ি। নিশিতাকে জামাই সময় দেখে খুব একটা খুশি হয় না মাইশা ইসলাম। তবুও মুখে মেখে হাসি ফুটিয়ে আপ্যায়ন করে আহনাফকে। বিকেলে নিশিতা বাবার বাসায় ফেরার পরে নিশিতা মাইশা ইসলামকে জিজ্ঞাসা করে কেন সে এসব করলেন, কিন্তু তিনি সবকিছু অস্বীকার করে সেই হুজুরকে গিয়ে সাথে নিয়ে আসেন আহনাফ। তারপর নিশিতার বাবার সামনে মাইশা ইসলামের মুখোশ উন্মোচন হয়। জহিরুল ইসলাম ভাবতে পারেনি স্ত্রী এরকম ধরনের মানুষ। এটা কিভাবে করলে তুমি, যেখানে নিজের সন্তান পর্যন্ত নেওনি? কারণ তুমি সব সম্পত্তির মালিকানা ওদের দুই ভাই বোনকে রেখেছ। তাহলে তোমার মৃত্যুর পর আমার কি হবে? ওদের কাছে হাত পেতে চলতাম। আর সন্তান চেষ্টা করছি কিন্তু সফল হয়নি। আমার ভাবতে ঘৃণা লাগে তোমার সাথে এতদিন সংসার করছি। জহিরুল ইসলাম রেগে মাইশা ইসলামকে বাড়ি থেকে বের করে দিলেন। নয়তো পুলিশের সাহায্য নিয়ে বের করবেন, কিন্তু মাইশা ইসলাম অনেক কান্নাকাটি করে অনুনয় বিনয় করে। ফলে নিশিতা তার বাবাকে বলে একটা সুযোগ দিতে, কারণ সে চাইলে আর কোনো ক্ষতি তিনি করতে পারবেন না। জহিরুল ইসলাম মেয়ের কথায় তাকে বাড়ি থেকে বের না করাটা থেকে বিরত থাকেন। রাতে খাওয়া দাওয়ার সাথে আহনার নিশিতা তাদের বাড়ি ফিরে এসে নিশিতার রুমে এসে লাইট অফ করে বসে আছে। আহনার রুমের বাতি অন করতে চমকে উঠল। নিশিতা বউ সেজে বসে আছে, মুখে লাজুক হাসি। এই হাসির অর্থ বুঝতে বাকি নেই আহনাফের। আহনাফ দরজা আটকে নিশিতার পাশে গিয়ে চুপচাপ বসে। নিশিতা একটা দুষ্টু হাসি দিয়ে বলে, এই ছেলে এভাবে বসে আছে 8 ঘন্টা ওভার, এত দেরি করলো কেন? হা হা, আমি কি ক্লাসে এসেছি নাকি? নিশিতা আহনাফকে সামনে সালাম করতে করতে বললেন, হ্যাঁ, প্রেমের ক্লাস এটা। এভাবেই শুরু হলো দুটো জীবনের নতুন পথ চলা, একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠার গল্প। সারা জীবন নিশিতা আহনাফের ভালোবাসায় নজরেই আবদ্ধ থাক। সমাপ্ত। নজর। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।